কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, আমার নাম রাহুল। আমি ঢাকার মিরপুরে থাকি। আপনাদের আগের জমিদার বাড়ির ঘটনা নিয়ে ভিডিও দেখার পর মনে হলো আমার অভিজ্ঞতাও আপনাদের কাছে তুলে ধরা উচিত। তাই আজ আমি আপনাদের কাছে আমার নিজের একটি অভিজ্ঞতার কথা লিখছি, যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এই ঘটনা ঘটেছিল গত বছরের অক্টোবর মাসে। আমি তখন আমার মামার বাড়িতে গিয়েছিলাম, সিলেটের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম বলছি না, কারণ আমি চাই না সেখানকার মানুষেরা কোনোভাবে বিব্রত হোক। তবে এটুকু বলতে পারি, জায়গাটা খুবই নির্জন আর পুরনো। আমাদের মামার বাড়িটি আসলে একটা পুরনো দোতলা বাড়ি, যার পিছনে রয়েছে একটা বিশাল বাঁশঝাড়। আমি আমার দুজন কাজিনের সাথে গিয়েছিলাম। আমাদের মামি আসলে খুব অসুস্থ ছিলেন, তাই আমাদের সেবা শুশ্রূষার জন্য যেতে হয়েছিল। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু চতুর্থ দিন থেকেই অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করলো। সেদিন ছিল বৃহস্পতিবার। রাত প্রায় 2টোর দিকে আমি ঘুম থেকে উঠলাম, কারণ অস্বাভাবিক একটা শব্দ কানে এলো। মনে হচ্ছিল যেন কেউ বাড়ির চারপাশে হেঁটে বেড়াচ্ছে। শব্দটা ছিল অনেকটা ঝুম ঝুম ঝুম। ঠিক মনে হচ্ছে চাবির থোকা আঁচলে বেঁধে কেউ হেঁটে যাচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো কেউ টয়লেট করতে উঠেছে, কিন্তু এই বাড়িতে নিচতলায় তো শুধু আমরাই আছি, দোতলাতেও তো টয়লেট আছে, কেউ গেলে সেখানেই যাবে। আমি আস্তে আস্তে জানলার কাছে গিয়ে বাইরে তাকালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরের রাস্তার একটা লাইট জ্বলছে। কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শব্দ চলতেই থাকলো। ভয়ের বিষয় হলো, শব্দটা কখনো জানলার ঠিক নিচে এসে থামছিল, যেন কেউ আমাদের ঘরের দিকে তাকিয়ে আছে। আমি আমার কাজিন সামিমকে ডাকলাম, সেও উঠে এলো। আমরা দুজনে মিলে বাইরে গিয়ে দেখতে গেলাম, কিন্তু বাইরে গিয়ে দেখি সব কিছু নীরব, কোনো শব্দ নেই। আমরা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কোনো মানুষ বা পশুর চিহ্ন দেখতে পেলাম না। পরের দিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা বয়স্ক মহিলা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। ওনার চুল সাদা, পরনে একটা শাড়ি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল, ওনার চোখ দুটো একদম সাদা, যেন কোনো মণি নেই চোখে। উনি আমার দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু ঠোঁট নড়ছে। আর ওনার হাত আমার দিকে বাড়ানো, যেন আমাকে স্পর্শ করতে চাইছেন। স্বপ্নের মধ্যেই আমার খুব ভয় লাগছিল। আমি জোর করে ঘুম থেকে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না, যেন কেউ আমাকে চেপে ধরে রেখেছে। শরীর নাড়াতে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। অবশেষে যখন ঘুম ভাঙল, তখন দেখি সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি উঠে বসে চারিদিকে তাকালাম। রুমে আর কেউ নেই। সামিম আর রুবেল, বলে রাখি, রুবেল আমার অন্য একজন কাজিন, এরা দুজনেই অন্য রুমে ঘুমাচ্ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পুরো রুমে একটা মিষ্টি আতরের গন্ধ, যেন কেউ সদ্য এসে সুগন্ধি ছড়িয়ে গেছে। পরের দিন সকালে আমি মামির সাথে কথা বলছিলাম। হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম, মামি, এই বাড়িতে কি সাদা শাড়ি পরা কোনো বৃদ্ধা থাকতেন, যার আঁচলে চাবি বাঁধা থাকতো? মামি প্রথমে একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, কেন বলো তো, কিছু হয়েছে নাকি? আমি স্বপ্নের কথা বললাম। শুনে মামির মুখ ফ্যাকাশে হয়ে গেল। উনি বললেন, এই বর্ণনা শুনে মনে হচ্ছে তুমি আমার শাশুড়িকে দেখেছো। উনি ওই ঘরেই মারা গিয়েছিলেন 5 বছর আগে।
বাড়ির চাবি মরার দিন পর্যন্ত উনি কাউকে দেননি। ওনার খুব প্রিয় ছিল মিষ্টি আতর। এই কথা শুনেই আমার মাথায় যেন বাজ পড়ল। নানির সঙ্গে আমার দেখা হয়নি কখনো, তাহলে আমি আমি কিভাবে ওনার চেহারা জানব? মামি আরও বললেন, ওনার খুব ইচ্ছা ছিল নাতি নাতনিদের দেখা। কথাটা শেষ করতে পারলেন না, কান্নায় গলা ধরে এলো মামির। সেদিন রাতে আমি ঠিক করলাম জেগে থাকবো, দেখতে চাইলাম সত্যিই কিছু ঘটে কিনা। রাত প্রায় 1টার দিকে আমি দেখলাম বাঁশঝাড়ের দিক থেকে একটা অস্পষ্ট আলো আসছে। আলোটা অনেকটা মোমবাতির আলোর মতো, কিন্তু নড়াচড়া করছে। আমি শামীমকে ডাকলাম, সেও দেখলো আলোটা। আমরা বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকলাম। আলোটা কখনো উজ্জ্বল হচ্ছিল, কখনো ম্লান, আর মনে হচ্ছিল যেন কেউ সেটা নিয়ে হাঁটছে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল আলোটার মাঝে মনে হচ্ছিল একটা ছায়া মূর্তি আছে, মানুষের মতো, কিন্তু একদম অপরিষ্কার। আমরা সাহস করে বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেলাম, কিন্তু যত কাছে যাচ্ছিলাম আলোটা তত দূরে সরে যাচ্ছিল, আর একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। যদিও সেদিন বাতাস ছিল না। বাঁশঝাড়ে পৌঁছে আমরা দেখলাম মাটিতে পায়ের দাগ আছে, কিন্তু দাগগুলো অস্বাভাবিক, সাধারণ মানুষের চেয়ে ছোট, আর গভীরতা অনেক বেশি, যেন কেউ খুব ভারী কিছু বই নিয়ে হেঁটেছে। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল 5ম দিনের রাতে। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কাঁধে হাত দিয়েছে। হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। আমি চমকে উঠে পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি আবার বই নিয়ে বসলাম। এবার অনুভব করলাম কেউ যেন আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর সাথে সাথে সেই মিষ্টি আদরের গন্ধ। এইবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। আমি রুম থেকে বের হয়ে এসে শামীমদের রুমে গেলাম, কিন্তু ওরা গভীর ঘুমে। আমি তাদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু যেন তারা কিছুই শুনছে না। আমি বারান্দায় বসে রইলাম। এদিকে মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। চারিদিকে তাকালাম, কিন্তু কোনো মানুষ দেখতে পেলাম না, অন্য কিছুও দেখতে পেলাম না। শুধু অনুভূতিটা একই থেকে গেল। 6ষ্ঠ দিনের রাতে আমি একটু সাহস করে সরাসরি কথা বলার চেষ্টা করলাম। আমি রুমে একা বসে আস্তে আস্তে বললাম, আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে দয়া করে কোনো ইশারা দিন। প্রথমে কিছু হলো না, কিন্তু মিনিট 5 পর টেবিলের উপর রাখা একটা গ্লাস এমনিই নড়ল। আমি ভাবলাম হয়তো বাতাসে, কিন্তু সেদিন কোনো বাতাস ছিল না। আমি আবার বললাম, আপনি কি আমাদের কোনো ক্ষতি করবেন? এবার দীর্ঘ নীরবতা। মনে হলো যেন উত্তর হচ্ছে না। আমি আরেকবার জিজ্ঞাসা করলাম, আপনি কি শান্তিতে আছেন? এবার দেওয়ালে ঝোলানো একটা ছবি কিছুটা কাঁপল, আর ঠিক সেই মুহূর্তে সারা রুমের তাপমাত্রা হঠাৎ কমে গেল। এতটাই ঠান্ডা লাগলো যে আমার শ্বাস দেখা যাচ্ছিল। আর তারপরেই ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা। আমার সামনে একটা আয়না ছিল। সেই আয়নায় আমি দেখলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সেই একই সাদা শাড়ির মহিলা, কিন্তু এবার ওনার চেহারা পরিষ্কার, আর উনি হাসছেন। আমি পিছনে ফিরলাম। আমি পিছনে ফিরতেই দেখলাম কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, সেখানেও কেউ নেই। আমাদের শেষ রাত ছিল 7ম দিন। সেই রাতে আমি আবার সেই স্বপ্ন দেখলাম। সেই একই মহিলা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার ওনার মুখে একটা শান্ত ভাব। উনি আমার মুখের দিকে তাকিয়ে হাসলেন। স্বপ্নে উনি আমার কপালে হাত দিলেন। অদ্ভুত ব্যাপার, এবার কিন্তু কোনো ভয় লাগলো না, বরং একটা শান্তি অনুভব করলাম। আর সেই মিষ্টি আদরের গন্ধে পুরো রুম ভরে গেল। সকালে ঘুম ভেঙে দেখি আমার কপালে একটা অদ্ভুত গন্ধ, যেন কেউ আতর লাগিয়ে দিয়েছে। কিন্তু আমি তো আতর ব্যবহার করিনি। আমি মামিকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন, আমার শাশুড়ি মা প্রতিদিন সকালে মিষ্টি আতর লাগাতেন, আর নাতিপুতিদের কপালেও আতরের গন্ধ লাগিয়ে দিতেন আশীর্বাদ হিসাবে। ঢাকায় ফিরে আসার পর আমি এই ঘটনাগুলি নিয়ে অনেক চিন্তা করেছি।
আমি বিভিন্ন বই পড়েছি, ইন্টারনেটে খোঁজ নিয়েছি, জানতে চেয়েছি এইসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা। কিছু মানুষ বলেছে এগুলো হ্যালুসিনেশন হতে পারে, কেউ বলেছে স্লিপ প্যারালাইসিস, কেউ বলেছে একটু সাইকোলজিক্যাল সাজেশন নিয়ে দেখতে পারো। কিন্তু এই ব্যাখ্যাগুলো দিয়ে সব ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় না। বিশেষ করে আতরের গন্ধটা, সেটা তো আমি কল্পনা করিনি। সামিমার রুবেলও পেয়েছে। আর বাঁশঝাড়ের পায়ের দাগ, এই ঘটনার পর আমার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। আগে আমি অন্ধবিশ্বাসী ছিলাম না, কিন্তু এখন বুঝি যে আমাদের চেনা জগতের বাইরেও কিছু আছে। আমি এখন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি। আমি বুঝেছি যে মৃত্যুর পর আত্মা বা জিনের অস্তিত্ব নিয়ে পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থেই কিছু না কিছু বলা আছে। আমি এখন আরও সহনশীল হয়েছি। যারা এসব ঘটনার কথা বলে তাদের নিয়ে আর হাসি ঠাট্টা করি না, কারণ আমি জানি এসব সত্যি হলেও হতে পারে। আমি ভাবছি আবার সেই গ্রামে যাব, এবার আরও প্রস্তুতি নিয়ে ক্যামেরা, ভয়েস রেকর্ডার এগুলো নিয়ে যাব, দেখি কিছু রেকর্ড করতে পারি কিনা। আমি এও ভাবছি অন্যান্য এমন জায়গায় যাব যেখানে এরকম ঘটনা ঘটে বলে শোনা যায়। বাংলাদেশে অনেক পুরনো বাড়ি আছে যেগুলো নিয়ে এরকম গল্প আছে। আমি গত কয়েক মাসে আরও কিছু তথ্য সংগ্রহ করেছি যা হয়তো আপনাদের আগ্রহের হতে পারে। আমার মামির কাছ থেকে জেনেছি তার শাশুড়ি মারা যাওয়ার আগে বলেছিলেন যে তিনি তার নাতি নাতনিদের দেখার জন্য অপেক্ষা করবেন। উনি খুব ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমাদের সবাইকে একবার তিনি দেখতে পাবেন। আর একটা বিষয় হলো, ওনার প্রিয় ফুল ছিল চন্দ্রমল্লিকা। আর আমি যেদিন সকালে আতরের গন্ধ পেয়েছিলাম, সেদিন সকালে বাগানে হঠাৎ করে কিছু চন্দ্রমল্লিকা ফুটে গিয়েছিল। মামি বলেছিলেন এর আগে সেই গাছে কোনো ফুল আসেনি। আমি কয়েকজন বিজ্ঞানমনস্ক বন্ধুর সাথে কথা বলেছি। তারা বলেছে এই সব ঘটনা পরীক্ষা করার জন্য কিছু যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে, যেমন ধরুন ইএমএফ ডিটেক্টর, মানে যার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মাপা যায়, বা ধরুন ডিজিটাল থার্মোমিটার, তাপমাত্রার হঠাৎ পরিবর্তন দেখার জন্য এই যন্ত্রটা বিশেষভাবে প্রয়োজন। এছাড়াও যেমন মোশন ডিটেক্টর রয়েছে, ইনফ্রারেড ক্যামেরা, ডিজিটাল ভয়েস রেকর্ডার, এই সমস্তই। আমি ভাবছি এই সব যন্ত্র নিয়ে আবার সেই জায়গায় যাব, দেখি কোনো কিছু প্রমাণ পাওয়া যায় কিনা। অবশেষে আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ। আমার এই অভিজ্ঞতা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। এই ধরনের ঘটনা ইনভেস্টিগেট করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই বিষয়ে আরও জানার জন্য কি পড়া উচিত। আমি আশা করি আপনারা আমার এই চিঠির উত্তর দেবেন, আর যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ আপনাদের সময় নেওয়ার জন্য। বিনীত রাহুল আহমেদ, ঢাকা, বাংলাদেশ। রাহুল, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অলৌকিক এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করার জন্য। দ্বিতীয়ত একটা কথা বলবো যে তুমি আমাদের কাছে 3টে অনুরোধ রেখেছো। প্রথমে তুমি বলেছো যে আমার এই অভিজ্ঞতা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। একদম রাহুল, দেখো, প্রথমে আমি বলি যে আমি নিজে তো এগুলো বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি বলেই হয়তো অলৌকিকের সন্ধান করছি। অলৌকিক ঘটনা সত্যি তো কিছু ঘটে। এই পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরে অনেক কিছু ঘটে যা আমরা দেখতে পাই না, শুনতে পাই না। এবং তোমার দ্বিতীয় অনুরোধ, এই ধরনের ঘটনা ইনভেস্টিগেট করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এবং তৃতীয়ত এই বিষয়ে আরও জানার জন্য কি পড়া উচিত। খুব যদি সত্যি কথা বলি, আমরা তো এই এক্সপিরিয়েন্সগুলোকে সবারই সঙ্গে শেয়ার করে নিই, তাই তো? আমরা কিন্তু এই বিষয়ে এক্সপার্ট নই, বা আমরা ঘোস্ট এনকাউন্টার করার বিষয়টা বা সেগুলো কি করে ক্যাপচার করে এই বিষয়ে কিন্তু আমরা এক্সপার্ট নই। অতএব আমরা যদি তোমাকে এই বিষয়ে সাজেস্ট করি, সেটা মনে হয় ঠিক হবে না। আমি বলবো এই বিষয়ে যারা পারদর্শী, তুমি তাদের কাছে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারো। আর হ্যাঁ, যদি তোমরা চাও যে আমরা এই রকমই কোনো একজন এক্সপার্টকে নিয়ে এসে তাদের সাথে আলোচনা করি, যে এই ধরনের অভিজ্ঞতা নিয়ে জানতে চাই, বা কি কি করা উচিত, কি কি পড়া উচিত, বা এই প্রাসঙ্গিক যদি তাদের সাথে আরও কিছু গল্পগুজব করি, তোমরা কি শুনবে? তোমরা কি চাও এরকম কিছু হোক? তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো এবং কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি শুনতে চাইছো। আজকে আমাদের সঙ্গে তাদের জীবনের এই অলৌকিক ঘটনা আরেকজন শেয়ার করেছে
সাত্তকী আদিত্য মিত্র। তিনি নাম দিয়েছেন তার অভিজ্ঞতার আমাদের বাড়ির ভূতেরা। শুরু করছি সাত্তকী আদিত্য মিত্রের জীবনে ঘটা কিছু অলৌকিক অভিজ্ঞতা। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখনো হয়ে ওঠিনি যার শৈশবের গল্প লোকে আগ্রহ করে শুনবে। বড় হওয়ার এই ঘোর দৌড়ে ফাটকা খেলতে গিয়ে ছোটবেলাকে বন্ধক দিয়ে বসে আছি। এই সিরিজের মাধ্যমে বারবার সেই স্মৃতিময় শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করি। এই লেখাগুলো অনেকটা আমার নিজের জন্য, নিজেকে ভেবে লেখা। আমার শৈশব কেটেছে কলকাতার উত্তর শহরতলিতে প্রায় 250 বছরের এক পুরনো জমিদার বাড়িতে, বহু প্রজন্মের ভাড়াটে হিসেবে। জীবনের প্রথম 15-20 বছর সেই বাড়িতেই কাটিয়েছি। আশেপাশের মানুষেরা বাড়িটিকে ভুতুড়ে বাড়ি বলে ডাকলেও আমি অন্তত কোনোদিন কোনো অতি প্রাকৃত কিছু অনুভব করিনি। তবে কিছু ঘটনার কথা শুনেছি। সেগুলোর মধ্যে কয়েকটি প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আমার বাবা, মা কিংবা ঠাকুমা। আমরা দোতলার পূর্ব কোণের দুটি ঘর নিয়ে থাকলেও গোটা বাড়িটি ছিল বিশাল। পুরো দোতলা এবং একতলার একটা বড় অংশ মিলিয়ে থাকতেন আমাদের পরিবারের সকলে। ছোটবেলায় পূর্ব দিকের সেই দুটি ঘরই ছিল আমার বাবার পরিবারের বাসস্থান। বাড়িটির স্থাপত্য ছিল সেকালের জমিদার বাড়ির মতোই মনোরম। উত্তর পূর্বের ঘরটি নিয়ে একটি বিশেষ কাহিনী রয়েছে। স্থানীয় লোকেদের মুখে শোনা কথা অনুযায়ী আমাদের অনেক আগে স্বাধীনতা সংগ্রামের সময় সেই ঘরে বসবাস করতেন এক ইংরেজ জজ সাহেব। একবার তাকে অল্প বয়সী এক বিপ্লবীকে ফাঁসির আদেশ দিতে বাধ্য করা হয়। যেদিন মৃত্যুদণ্ড কার্যকর হয় সেই রাতেই আত্মগ্লানিতে ভুগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সেই বিচারপতি। দক্ষিণ পূর্বের ঘর থেকে পশ্চিমের ঘরের মাঝখানে ছিল প্রশস্ত দালান। দালানের বাঁ দিকে 3টি বিশাল জানালা, আর ডান দিকে দক্ষিণ পূর্বের ঘরের গা ঘেঁষে উঠে গেছিল ছাদে ওঠার সিঁড়ি। সিঁড়ির পাশে 2টি ঘর, তারপর চওড়া পশ্চিমের ঘর। পশ্চিমের ঘরের সামনে দিয়ে নেমে গেছিল সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমেই একটা ছোট ঘর, তারপর খানিকটা ফাঁকা জায়গা পেরিয়ে মূল বাড়ির বাইরে স্নানঘর। ঠাকুরদার প্রজন্মের লোকেরা সেই ঘরে ভাড়া আসার পর প্রথম দিকে কোনো অস্বাভাবিক কিছু অনুভব করেননি। শুধুমাত্র মাঝে মধ্যে শুনতে পেতেন ছাদের উপর ঝুমঝুম করে নূপুরের শব্দ, যেন কেউ নূপুর পরে হেঁটে বেড়াচ্ছে। সেই আওয়াজ আমার মা বিয়ের পর এসেও শুনেছেন, এমনকি ছোটবেলায় আমিও বেশ কয়েকবার শুনেছি। তবে ভূতের যদি মাঝরাতে নূপুর পরে ছাদে হাওয়া খাওয়ার ইচ্ছে করে, তাতে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কাজেই নূপুরের সেই আওয়াজকে তেমন গুরুত্ব দিতেন না কেউ। ছাদের সিঁড়ির গায়ের 2টো ঘরের প্রথমটিতে থাকতেন ঠাকুরদার এক দূর সম্পর্কতুত ভাই রামু দাদু। অত্যন্ত রসিক এবং আমোদে মানুষ ছিলেন রামু দাদু। খোলা গলায় যেমন সুন্দর গান গাইতেন, তেমনি দারুণ বাঁশিও বাজাতে পারতেন। সঙ্গীত এবং বাদ্যযন্ত্র ছাড়া তাঁর বিশেষ দুর্বলতা ছিল লুচি এবং রসগোল্লার প্রতি। যখনই লুচি নেওয়ার কথা উঠত বলতেন 6খানা, আর রসগোল্লা প্রতিবার 4খানা করে। এক পাতে অন্তত 60টি লুচি আর 20টি রসগোল্লার কমে চলত না তাঁর। একদিন রামু দাদু মাঝরাতে তেষ্টা পেয়ে জল খেতে উঠেছিলেন। জলের কুঁচো রাখা থাকতো দক্ষিণের জানালায়, সেখান থেকে দালানটা দেখা যেত। জল গড়িয়ে খেতে গিয়ে লণ্ঠনের আবছা আলোতে রামু দাদু দেখলেন লাল পাড় সাদা শাড়ি পরা এক তরুণী দালান দিয়ে হেঁটে যাচ্ছে। তখন বাড়ির মহিলা বলতে ছিলেন আমার ঠাকুমা এবং রামু দাদুর স্ত্রী রামা ঠাকুমা। রামু দাদু আমার ঠাকুমাকে বড় বউ বলে সম্বোধন করতেন। ভাবলেন এত রাতে বড় বউ নিচে স্নান ঘরে গেলে সহায়তার হাত বাড়ানো তো উচিত, নিচে সাপখোপ পোকামাকড় থাকতেই পারে। কাজেই রামু দাদু জিজ্ঞাসা করলেন, বড় বউ নিচে যাচ্ছ নাকি? লাঠিটা নিয়ে যাব সঙ্গে, লণ্ঠনটা নিয়ে যাও। এই বলে ঘর থেকে বেরিয়ে এলে এই লণ্ঠনের আলোতে দেখলেন কেউ নেই। দালান পুরোপুরি ফাঁকা, সিঁড়ির মুখের দরজাও বন্ধ। রামু দাদু ভাবলেন মনের ভ্রম হতে পারে, কিন্তু মনে একটা অস্বস্তি থেকেই গেল। পরদিন সকালে রামু দাদু ঠাকুমাকে জিজ্ঞাসা করলেন, বড় বউ কাল রাতে দালানে হাঁটছিলে? আমি কত ডাকলাম, সাড়াই দিলে না যে? ঠাকুমা তো অবাক, এক ঘুমে সকাল হয়েছে, রাতে ওঠার তো প্রশ্নই ওঠে না। শুনে রামু দাদুর মনে সন্দেহ জাগল। আশেপাশের লোকেরা বাড়িটা নিয়ে যা বলে তা যদি সত্যি হয়। এর কিছুদিন পর থেকে শুরু হলো এক নতুন উৎপাত। উত্তর পূর্বের ঘরে
রাতে ঠাকুমারা ঘুমোতে গেলেই মাঝরাতে কেউ যেন খাটটিকে প্রবল জোরে নাড়িয়ে দিত। সকলের ঘুম ভেঙে গিয়ে দেখতেন সব স্বাভাবিক। বেশ কিছুদিন এরকম হওয়ার পর একদিন ঠাকুরদা সতর্ক থেকে লক্ষ্য করলেন যে একজন মহিলা খাটটি নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। পরনে সেই একই লাল পাড় সাদা শাড়ি। পরদিন ঠাকুরদা সমস্ত ভাইদের বললেন আগের রাতের অভিজ্ঞতার কথা। রামু দাদুও বললেন সেদিনকার ঘটনা। সেজো দাদু, যিনি বাবার ঠাকুমার কাছে শুতেন, তিনিও জানালেন যে মাঝে মাঝে একটা ভুতুড়ে অনুভূতি হয় তাঁর। সব শুনে ঠাকুরদা সিদ্ধান্ত নিলেন তান্ত্রিক ডেকে পুজো করাতে হবে। সবাই যে যার মতো খোঁজ নিতে লাগলেন। অবশেষে সপ্তাহখানেক পরে দাদুর অফিসের একজন সহকর্মী এক তান্ত্রিকের সন্ধান দিলেন। শুভ দিন দেখে পুজোর আয়োজন করা হলো। পরিবারের সকলে উপস্থিত থেকে দেখলেন এক বিস্ময়কর দৃশ্য। তান্ত্রিক পাতিলেবুতে সূচ ফোটাতেই রসের পরিবর্তে টপ টপ করে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা রক্ত। এই অস্বাভাবিক ঘটনা দেখে সকলে হতবাক হয়ে গেলেন। তারপর সেই তান্ত্রিক পুরো বাড়িতে বিশেষ মন্ত্র পড়ে বন্ধনকারী পুজো সম্পন্ন করলেন। শেষে আশ্বাস দিলেন, এখন থেকে বাড়ির ভেতরে আর কোনো অপদেবতা বা অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আর কেউ কোনোদিন বাড়ির ভেতরে কোনো ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। এমনকি পরবর্তী বছরগুলিতে যখন বাবার ঠাকুমা, আমার ঠাকুরদা এবং ঠাকুমা একের পর এক প্রয়াত হলেন, তখন অশৌচের সময়গুলিতেও কারও বিন্দুমাত্র ভয় লাগেনি। তবে নূপুরের সেই রহস্যময় আওয়াজ চলতেই থাকলো আরও বহুদিন। তারপর আমি যখন একটু বড় হয়েছি তখন থেমে গেল সেই আওয়াজ। হয়তো আশেপাশে এত বহুতল ভবন গড়ে উঠতে দেখে দমবন্ধ পরিস্থিতিতে অস্বস্তি বোধ করছিল, তাই এই বাড়ি থেকে পাত্তারি গুটিয়ে সেই নূপুর পরিহিতা অদৃশ্য সত্তা হয়তো বাসা বেঁধেছে অন্য কোনো নির্জন স্থানে। এই আধুনিক বিজ্ঞানের যুগে লেবু থেকে রক্ত পড়ার ঘটনা মনে হতেই পারে বুজরুকি, কিংবা হয়তো এর পিছনে কোনো অস্বাভাবিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বিজ্ঞানের ছাত্র হওয়ার সুবাদে আমারও প্রথমে সেরকমই মনে হয়েছিল, এখনও মাঝে মধ্যে মনে হয়। কিন্তু সেই রাত থেকে সমস্ত অতিপ্রকৃত উৎপাত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার যৌক্তিক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। সত্যি তো, এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কতটুকুই বা আমরা জানি। কিছু বিষয় হয়তো মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে, কিছু জিনিস না হয় মানুষের নিয়ন্ত্রণের বদলে প্রকৃতি নিয়ন্ত্রণ করুক। আমাদের সেই পুরনো বাড়ির ভূতেরা হয়তো আসলেই ছিল কিংবা ছিল না, তবে সেই স্মৃতিগুলি আজও আমার মনে চলচল করে। শৈশবের সেই রহস্যময় দিনগুলি, যখন কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো স্পষ্ট সীমারেখা ছিল না, যখন প্রতিটি রাত ছিল অজানা রোমাঞ্চে ভরা, প্রতিটি শব্দ ছিল রহস্যময়। হয়তো সেই ভূতেরা শুধু আমাদের বাড়িতেই ছিল না, ছিল আমাদের শৈশবেও। বড় হওয়ার সাথে সাথে যেমন হারিয়ে গেছে সেই নিরীহ বিস্ময়, তেমনি হয়তো বিদায় নিয়েছে সেই রহস্যময় অতিথিরাও। আমি এটাকে শুধু অলৌকিক ঘটনাই বলবো না সার্থকী, আমার মনে হয় এটা কোথাও গিয়ে ছোটবেলায় ফিরে যাওয়া, ফিরে দেখা, নস্টালজিক সেই মুহূর্তগুলোকে স্মরণ করা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সার্থকী তোমাকে আরও একবার তোমার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আর একবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।